বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মৃত্যু খুব নিকটে, যখন তখন মৃত্যুর নামে ডাকটা আমাদেরকে যে কেউ কাউকে দিতে পারে। আমরা কিন্তু মেয়েরা, বিশেষ করে যাদের মা হয়েছে বা মা হবে, তাদের জীবনে একটা সময় যে সে অতিবাহিত করে, একদিকে আনন্দের, একদিকে জীবনের একটা ঝুঁকি, জীবনের কষ্টের। এরকম জীবনের কষ্টের আমি চারবার 4টি সিজার করেছি। সিজার করার পরে আমি যে গ্রামের কাজগুলো কিভাবে করি, তো আপনারা আমার সাথে থাকেন, দেখবেন আমি কিভাবে জীবনে এতটা রিস্ক নেওয়ার পরে 3 সন্তানের জননী হয়ে 4বার সিজার করার পরে আমি গ্রামের কাজগুলো কিভাবে করতে পারি। এ কথা শুনে অনেকের একটু উৎসাহ লাগতে পারে, অনেকের একটু বোরিং লাগতে পারে যে আসলে কি এটা সম্ভব কিনা। আমি যখন 4বার সিজার করেছি তখন আমিও নিজেও জানতাম না যে 4টা সিজার করা যায়। পরিবেশ পরিস্থিতিতে এবং আমার বিশেষ প্রয়োজনে আমাকে 4টা সন্তান নিতে হয়েছে। আমার 3টা সন্তান বেঁচে আছে, আরেকটা মারা গেছে। সেজন্য দেখেন, আপনারা আমার সাথে থাকেন, আমি কিভাবে এই গ্রামের কাজগুলো করি আপনারা দেখতে পাবেন। আসলে প্রত্যেক মানুষেরই কম বেশি কাজ থাকে, কারো একটু কম, কারো একটু বেশি। আমি হেল্পিং হ্যান্ড ছাড়া আমার গ্রামের কাজগুলো আমি কিভাবে করি। তো এদিকে দেখেন আমি ধান সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে দেখেন আমার যে ভাগিনা এসেছে, বোনের ছেলে, সে আমার বাড়িতে যখনই আসে তখন দেখে যে খালামণি পোলাও মাংস রান্না করছে। অর্থাৎ ওদের যখন দাওয়াত করা হয় তখন পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো রান্না করা হয়। ওর ধারণা সবসময় আমরা এই বিরিয়ানিগুলো খেয়ে থাকি। সেজন্য যখনই আসে ও একটা জানে যে খালামণি আমার জন্য বিরিয়ানি রান্না করবে বা পোলাও রান্না করবে। এদিকে কাজের এতটাই চাপ, মানে এখন নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতিটা নেই। একদিকে ধান সেদ্ধ করা হচ্ছে, আরেকদিকে ধান শুকা দেওয়া হচ্ছে, আরেকদিকে এই কোলার মধ্যে ধান তোলা হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আসছে ছোট্ট মানুষ, ওর তো মন খারাপ হয়ে যেতেই পারে। সেজন্য কিন্তু আমি ওর জন্য ধান সেদ্ধর পাশাপাশি কিন্তু আমি ওর জন্য পোলাও রান্না করেছি আর রোস্ট রান্না করেছি। আর ওকে একটু ধানটা নামিয়ে নেওয়ার পরে ওকে একটু বেড়ে দিচ্ছি। তো আপুরা অনেকেই ভাববেন যে 4টা সিজার করা যায় কি না। আমি যখন 4র্থ নাম্বার বেবিটা হলো তখন কিন্তু আমিও নিজে জানতাম না 4টা সিজার করা যায় কি না। আমার 3 নাম্বার বেবিটা যখন মারা যায় তখন আমি খুবই ভেঙে পড়ি। প্রায় দ্বিতীয় বেবির চেয়ে 8-9 বছর পরে ওই বেবিটা কনসেপ্ট হয়েছিল, মানে অনেক চিকিৎসা করার পরে কনসেপ্ট হয়েছে। তখন কিন্তু আমি আসলেও যখন আমার পেটে যখন মারা যায় বেবিটা, আমি যখন সিজার করতে গেছি খুব আনন্দ নিয়ে গেছি। তখন দেখি যে আলটা করে বললো যে না, আপনার বেবিটা মারা গেছে। তখন যে আমি কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তখন আমি নিজেও ভাবতে পারিনি যে আমি বেঁচে আছি কিনা মরে গেছি, এরকম একটা অবস্থা। কারণ অনেকটা স্বপ্ন, অনেকটা আশা একটা বেবি কনসেপ্ট করার পরে। আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম, অর্থাৎ আমার 2টো ভাসুরের কোনো বাচ্চা কাচ্চা নেই, আর আমারই শুধু সন্তান হয়েছে। আর আমার প্রথম সন্তানটাও কিন্তু অনেক চিকিৎসা করা হয়েছে। তারপরে কিন্তু দ্বিতীয় সন্তানটাও খুব একটা চিকিৎসা করা হয়নি। তারপরেও কিন্তু আল্লাহর রহমতে দ্বিতীয় সন্তান হওয়ার পরে তৃতীয় সন্তানটা আমার অনেক দেরিতে হয়েছে। কারণ আমি চেয়েছিলাম 3টি সন্তান আমার জন্য খুব বেটার। সেজন্য কিন্তু আমি নেওয়ার জন্য খুব ওষুধপত্র অনেক কিছু চিকিৎসা করেছি। আমি হোমিও চিকিৎসা করেছি, এলোপ্যাথিক চিকিৎসা করেছি, অনেক গাছগাছড়ার ওষুধ খেয়েছি। তারপর আল্লাহ দেয় নাই। পরে দেওয়ার পরে কিন্তু আমি যখন বেবিটা সিজার করতে গেলাম, কারণ 2টি সন্তানই সিজারে, তৃতীয় সন্তানটাকে সিজার করতে হবে। সিজার করতে গেলাম তখন কিন্তু ডাক্তার আমাকে বলল যে আপনার সন্তানটা পেটে মারা গেছে। তখন যে কি একটা অবস্থা, আমি কিন্তু আসলেও সহ্য করতে পারছিলাম না। ডাক্তারকে বললাম যে আমি কি একটা বেবি আরেকটা নিতে পারবো? তখন বললো যে 5 বছর পর নিতে পারবেন। খুব বলার পরে আসলেও দেখা যায় যে মনে অনেকটা প্রবোধ মানলো না। পরে আমার যে একটা বেবিটা দেখেন, সেটা কিন্তু 1.5 বছর পরেই আমার বেবিটা কনসেপ্ট হয়েছে। ওই বেবিটা মারার 1.5 বছর পরে আমার বেবিটা হয়েছে। অর্থাৎ আমার 4টা কাটার মধ্যে একদম আর্লি হয়েছে এটা। সেজন্য অনেকে ভয় পেয়েছে যে একে আর কোনোদিন বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর রহমতে আমি বেঁচেও আছি এবং দেখেন সংসারে সমস্ত কাজগুলো আমি এক হাতে করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি কিন্তু কার সহযোগিতা পাচ্ছি না। আমার ফ্যামিলিতে যে 8-9 জন সদস্য, আমার শ্বশুর শাশুড়ি, এরাই যেটুকু আমাকে মানে চোখে মুখে না দেখে যেটুকু হেল্প করতে পারে ওইটুকু হেল্পই করে। এদিকে আমার বোন আসছে, তাদের জন্যও কিছু খাবার মানে এই করেছি রান্নাবান্না। আমাদের বা আমার বাবার বাড়ি
টাউনে, সেজন্য কিন্তু ধানের এটা এখান থেকে রাখা হয়েছে। আর এদিকে দেখেন আমি গোলার মধ্যে ধান তুলবো। আমাদের গোলার মধ্যে ধান তোলার পদ্ধতিটা দেখেন, একদম 1 কিলো ধান নিতে হবে, নিয়ে একদম ভরাট করে ধান নেওয়ার পরে এখানে একটা হলুদ দিতে হবে, কারণ ধানও স্বর্ণ, হলুদটাও স্বর্ণ, যাকে গ্রামের ভাষায় বলে সোনা। এই সোনা দিয়েই কিন্তু প্রথম উদ্বোধন করতে হবে, ধানটা গোলায় দিতে হবে। আর আমি এখানে ধান নিয়ে নিয়েছি 1 কিলো ভর্তি করে, আর সাথে একটা হলুদ দিয়ে দিয়েছি। এটা আমার শ্বশুরে মানে আমার শাশুড়ি এরা সবসময় এই কাজ করতো, আমাকেও শিখিয়ে দিয়ে যাচ্ছে, আমি এভাবেই করি। আসলেও গ্রামের যে একটা রীতিনীতি সেটা কিন্তু পালন করলে কোনো সমস্যা নেই, আর তারা একটু খুশি হয়। আর এটা কিন্তু একটা মানুষের একটা শিক্ষা বলা যায়। আমার শ্বশুর করেছে, আমি করেছি, এভাবেই কিন্তু এগিয়ে যাওয়া যায়। আর এদিকে দেখেন গোলাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে, ভিতরে অনেক ময়লা টলা ছিল, তারপরে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আরেকটু ভালো করে ঝেড়ে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখেন জাতা, এটা কিন্তু কালাই ভাঙানো জাতা আছে, এই যে আমাদের যে ধানের গোলার পাশেই। আমরা কিন্তু অনেকগুলো ধান পেয়েছি ইনশাআল্লাহ, অনেকগুলো এই ধান যে রেখে দিচ্ছি এটা কিন্তু আমাদের সিদ্ধ ধান। আর আতপ যে ধানটা যেটা আমরা বিক্রি করে দেবো সেটা কিন্তু অন্য ঘরে রেখেছি। আমার শ্বশুর প্রথমে এই ধান 1 কিলো ধান সে বেড়ে তোলার জন্য, আমাদের এখানে কিন্তু বেড় বলে, বেড়ে তোলার জন্য এটা উঠিয়ে দিচ্ছে। অনেকে গোলা বলে, আপনারা কে কী বলেন সেটা একটু কমেন্টে জানাবেন। আসলে আমার সন্তানদের নিয়ে আমি ইনশাল্লাহ সুখে আছি, আর এত কাজগুলো করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি একটু সুস্থই আছি, অনেক সময় পেটে ব্যথা পাই, অনেক সময় আসলে কাজের এতটা চাপ যে আসলে নিজেকে রেস্ট নেওয়ার মতো সময়ই নেই। গ্রামের মধ্যে কিন্তু অনেক কাজ করতে হয়, আপনি যদি অসুস্থ থাকেন তবুও কাজ করতে হবে। আমাকে রান্না বান্না করা, ধান সিদ্ধ করা, কাপড় কাচা, সমস্ত কাজ কিন্তু আমাকে এক হাতেই করতে হয়। গ্রামের বাড়িতে কাজের মানুষ খুব একটা পাওয়া যায় না, কারণ শহরের মানুষে কাজের মানুষ পায়, আমাদের গ্রামের মানুষরা কেমন একটা কাজের মানুষ পায় না। কারণ হচ্ছে গ্রামে একটা তাদেরকে একটা মানের ব্যাপার মনে করে, কারো বাড়িতে কাজ করলে একটা মান সম্মান চলে যাবে, সবাই কাজের মানুষ বলবে, সেই জন্য কিন্তু তারা কাজ করতে অনীহা প্রকাশ করে। কিন্তু শহরে কিন্তু তা না, আপনি অনায়াসে একজন কাজের মানুষ পেয়ে যেতে পারেন। আর এদিকে দেখেন আমি, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার ভাসুর গুলায় উঠেছে, আর আমরা সব কিছু ধানগুলো তাকে উঠিয়ে দিচ্ছি। আর এদিকে দেখেন কত জায়গায় উঠানে ধান দিয়েছি, আর বাহির বাড়িতে দেখেন 3 জায়গায় আমি ধান দিয়েছি, আর এগুলো সব বারবার করে নেড়ে দিচ্ছি। আমি একদম ক্লান্ত, একদম পরিশ্রান্ত, এতটাই ক্লান্ত লাগছে, এতটাই পরিশ্রান্ত লাগছে আসলেও যদি বলে বোঝানো যাবে না। এদিকে দেখেন কি কাণ্ড, এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এই সমস্ত ধানগুলা উঠাচ্ছি, এত জ্বর করছি, এতটাই খারাপ লাগছে, কিন্তু বলে কিছু করার নেই, আমাদেরকে কাজগুলো করতেই হবে। গ্রামে যা বাস করি তখন অবশ্যই কাজগুলো করতেই হবে। এইদিকে যখন তখন বৃষ্টি নেমে পড়বে। আমি সবগুলো ধান উঠিয়ে নিয়েছি, আর সবগুলো ঘরে উঠিয়ে নেওয়া হয়েছে, কিছু ধানটা বাইরে রাখা হয়েছে, এটাও এখন উঠিয়ে নিব। ঝড়ো বাতাস বইছে, এর মধ্যে কিন্তু বৃষ্টি যখন তখন এসে পড়তে পারে, তাড়াতাড়ি করে ঢেকে অন্যান্য ধানগুলো নিয়েছি, এগুলো আমি এখন উঠিয়ে নিব। তারপর দেখেন এই অঝরে বৃষ্টি নেমে পড়লো, তো কিছুই করার নেই, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে হবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।